শুভ সকাল সকলকে এই ভিডিও লেকচারে স্বাগত। প্রাণের প্রথম আবির্ভাব ঘটে জলে, পরবর্তী সময় সেই প্রাণ তার জায়গা করে নেয় মাটিতেও। পৃথিবীতে তিনটে মিডিয়াম বা মাধ্যম আছে যারা প্রাণকে ধারণ করে থাকে, আমরা বলি লাইফ সাপোর্ট সিস্টেম। তার একটা হচ্ছে জল, একটা হচ্ছে মাটি বা মৃত্তিকা, আর আরেকটা হচ্ছে গিয়ে বাতাস বা এয়ার। এই তিনটে লাইফ সাপোর্ট সিস্টেমের মধ্যে প্রাথমিকভাবে প্রাণের আবির্ভাব জলে হলেও পরবর্তীকালে জীবজগতের যে ব্যাপকতম বৈচিত্র্য সেটা কিন্তু মৃত্তিকার মধ্যেই দেখতে পাওয়া যায়। একই সঙ্গে সেটা উদ্ভিদ, প্রাণী এবং আরও অসংখ্য যে মাইক্রোস্কোপিক জীবজগৎ তাদেরও আবাসস্থল বা হ্যাবিট্যাট। মাটি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই কতগুলি সাধারণ ধারণা আছে, মাটি সম্পর্কে আমাদের প্রত্যেকের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এবং বিদ্যালয় স্তরে ক্লাস 6 থেকে ক্লাস 10 বিভিন্ন বিষয়ের মধ্যে, মূলত জীববিদ্যা এবং ভূগোলের মধ্যে মাটি সম্পর্কে আমাদের জানতে হয়, আমাদের বুঝতে হয় এবং আমাদের দৈনন্দিন যে নানা কাজ তার মধ্যেও মাটির একটি উপস্থিতি থেকেই যায়। তো এই মাটিকে যদি আমরা একটু প্রত্যক্ষভাবে বোঝবার চেষ্টা করি, দেখবার চেষ্টা করি, জানবার চেষ্টা করি, তার কতগুলো সহজ উপায় নিয়ে আমরা কথা বলতে পারি। আমি এই যে বীক্ষণাগারে বসেই আলোচনা করছি, সেই আলোচনাতে সুবিধার্থে তিনটে জায়গা থেকে মাটি সংগ্রহ করেছি। আমার একদম বাদিকে এ চিহ্নিত যে মাটি সেটা হচ্ছে গিয়ে রাস্তার ধার থেকে নেওয়া মাটি। তারপরে বি চিহ্নিত মাটি, এটা হচ্ছে সবই আইআইটি খড়গপুর ক্যাম্পাসের, এটা হচ্ছে তার যে উঠোন সেখানকার মাটি। আর একদম সি চিহ্নিত যে শেষ যে মাটির নমুনাটি আমি নিয়েছি সেটা হচ্ছে ওখানকার যে বাগান আছে গাছের তলা থেকে নেওয়া মাটি। খুব ভালো হতো যদি আমি খানিকটা মাটি নিতে পারতাম উত্তরের জলপাইগুড়ি জেলা থেকে, মাঝখানে মুর্শিদাবাদ বা মালদা থেকে, আর আরেকটু মাটি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, তাহলে তুলনাটা আরও ভালো হতে পারত। কিন্তু আমরা আলোচনার সুবিধার জন্য আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা একই জায়গার কিন্তু তিনটে প্রকৃতিগতভাবে ভিন্ন জায়গা থেকে মাটিটাকে সংগ্রহ করেছি। কারণ মাটির যে বৈশিষ্ট্য, মাটির যে প্রকৃতি, সেগুলো নানা বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে অ্যানথ্রোপোজেনিক ইন্টারভেনশন, বা মানুষ সেই মাটির সঙ্গে কী করে আন্তঃক্রিয়া করে, কিভাবে মাটিকে ব্যবহার করে, তার উপরও হয়। ফলে স্বাভাবিকভাবে রাস্তার ধারের মাটির একটা ধরনের প্রভাব বা বৈশিষ্ট্য থাকতে পারে, সাধারণ উঠোনের মাটিতে একটা বৈশিষ্ট্য থাকতে পারে, বাগানের মাটিতে এক ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। আমরা আসলে কোন নির্দিষ্ট মাটি সম্পর্কে যাচ্ছি সেটা হয়তো এখানে খুব বড় বিষয় না। আমাদের কাছে বড় বিষয় হচ্ছে যে একটা মাটিকে যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে কি সহজ উপায় সে সম্পর্কে আমরা একটু পর্যবেক্ষণ করতে পারি, তাকে একটু বিশ্লেষণ করতে পারি, তার থেকে কতগুলো সরল সাধারণ সিদ্ধান্তে আসতে পারি। সেই রকমই একটি প্রচেষ্টা নিয়েই আমাদের এই আলোচনা। এখন এই যে আমার একদম এ চিহ্নিত মাটি, সেটার খানিকটা আমি এখানে নিয়ে আসতে পারি। আমি এই প্লেটে নিয়ে আসলাম, এখানেও আমি নিচে মার্কার পেন দিয়ে এ লিখে রেখেছি, তাহলে দেখতে সুবিধে হবে। ঠিক পাশাপাশি আমি এই যে বি চিহ্নিত মাটি, এটাও খানিকটা দেখবার সুবিধার জন্য এইখানে নিয়ে এলাম। আর এই সি চিহ্নিত মাটি, সেটাকেও খানিকটা নিয়ে এলাম এইখানে। লক্ষ্য করা যাচ্ছে যে এ চিহ্নিত এই মাটি বর্ণ যেন একটু লালচে বা হলদেটে, এবং খালি চোখেই দেখে মনে হচ্ছে যেন একটু বালি বেশি আছে, দানাগুলো একটু বড় বলেও মনে হচ্ছে। ঠিক একইভাবে বিচিহ্নিত যে মাটি সেটাকে একটু ধূসর দেখাচ্ছে, তার ডানার সাইজটাকে তুলনামূলকভাবে ছোট দেখাচ্ছে, বর্ণটা একটু কালচে ধরনের হতে পারে। আর একেবারে ডান দিকে যে মাটি, সে মাটিটাকে আমি দেখতে পাচ্ছি আরও একটু কালচে বা সবজে, এবং খালি চোখে আরও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে কিছু গাছের উপাদান, ঘাসের উপাদান বা হয়তো কোনো প্রাণীদের দেহ সেগুলো থাকতে পারে, সে তার পরিমাণটা ক্রমাগত এ বি সিতে বাড়ছে। অর্থাৎ আমি যত ওই বাগানের মাটির দিকে যাচ্ছি তত দেখতে পাওয়া যাচ্ছে সেই মাটির মধ্যে উদ্ভিদের দেহজ অংশের পরিমাণটা একটু বাড়ছে। হাতে নিয়ে তোমরা
মাটিকে এইভাবে আঙুলের গোড়ায় নাড়তে পারো, তাতে যেটা বুঝতে পারবে যে একটা তোমার ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে তোমার একটা অনুভূতি তৈরি হবে যে সত্যি মাটির দানাগুলো কীরকম, আঠালো, ঝুরঝুরে, দানাগুলো কি খুব বড় না ছোট। ঠিক একইভাবে প্রত্যেকটা মাটি নিয়ে এরকম হাতে নিয়ে দেখতে পারা যেতে পারে যে সেটা আঠালো, ঝুরঝুরে, নাকি তার দানাগুলো একটু বড়। আমি কম্পেয়ার করে দেখছি যে এ চিহ্নিত মাটির দানাগুলো একটুখানি বড়, বি চিহ্নিত মাটির দানাগুলো তার তুলনায় বেশ খানিকটা মিহি, আর সি চিহ্নিত মাটিতে ধরে মনে হচ্ছে মিহি কিন্তু খুব আঠালো লাগছে। আমরা জানি না কারণ কি হতে পারে, অনেক কিছু কারণ হতে পারে, সেটা হয়তো ক্রমাগত আলোচনার ভেতর দিয়ে পরিষ্কার হবে। তবে হতে পারে যে এই মাটিতে জলের ভাগ বা অর্গ্যানিক সাবস্টেন্সেস বা জৈব পদার্থের পরিমাণ বেশি, সে কারণেও হতে পারে। আমি ইচ্ছে করে সাদা কাগজ নিয়েছিলাম। আমি এই প্রথম এ চিহ্নিত মাটি একটু হাতে করে নিয়ে খুব সাবধানে এর উপর একটা দাগ দিচ্ছি। একটা দাগ দিলাম, একটা দাগ কিন্তু মাটির মধ্যে পড়েছে। ঠিক সে কি একইভাবে আমি এই বিচিহ্নিত মাটি নিয়েও একটা দাগ দেওয়ার চেষ্টা করলাম মাটিটার মধ্যে। ঠিক একইভাবে আমি এই সি চিহ্নিত মাটি নিয়েও এই সাদা কাগজে একটা দাগ দেওয়ার চেষ্টা করলাম। দেখা যাক তো দাগগুলোর মধ্যে কোনো ফারাক হয় কিনা। আমি দেখতে পাচ্ছি বাঁ দিকের দাগটা একটু হালকা হয়েছে, একটু লালচে হয়েছে, মাঝখানের দাগটা বাঁ দিকের দাগের থেকে একটু গাঢ় হয়েছে এবং একটু যেন সবজে কালচের দিকে গেছে, এবং ডান দিকে সি চিহ্নিত মাটি অর্থাৎ যেটা একদম বাগানে গাছের গোড়া থেকে নেওয়া, তার দাগটি একদম সবুজাভ হয়েছে, সবজে কালচে ধরনের হয়েছে, এবং হতে পারে এর মধ্যে জলীয় ভাগ একটু বেশি দেখেই এটা একটা গাঢ় দাগ তৈরি করেছে। স্বাভাবিকভাবে মাটির মধ্যে অনেক শৈবাল জাতীয় পদার্থ থাকে এবং মূলত নানা রকমের অ্যালগি থাকে, শৈবাল থাকে। হতে পারে যে সবুজ হওয়ার পেছনে তাদের বডির যে পিগমেন্ট আছে সেটাও একটা ছাপ ফেলছে, সেই কারণে দাগটা অতটা সবুজ হচ্ছে। নিশ্চিতভাবে জৈব পদার্থের উপস্থিতির যে আধিক্য সেটা প্রমাণ করছে বাদিক থেকে ডান দিকের মধ্যে। আসলে এতক্ষণ ধরে আমি যা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে কোনো উপাদান ছাড়া শুধু একটা সাদা কাগজ রাখলেই বুঝতে পারি কিনা যে মাটির প্রকৃতি কিরকম, ভৌত প্রকৃতি কিরকম। আমি খুব বেশি পরিমাণ মাটি রাখিনি, কিন্তু আমি যদি একটু বেশি পরিমাণ মাটিও রাখতাম এই প্রত্যেকটা এ বি সি 3 রকমের মাটিতে, আমি অল্প সময় ধরেই মাটিটা রেখেছি এতক্ষণ ধরে, হাত দিয়ে দেখা গেল তার মেশ সাইজ বা তার দানার পরিমাণ, তার আঠালো কিরকম, জলের পরিমাণ, বর্ণ, এবং খালি চোখে দেখবার চেষ্টা করা হচ্ছে যে মাটির মধ্যে কী ধরনের উপাদান আছে। মাটির মধ্যে কী ধরনের উপাদান আছে সেই আলোচনা আমরা এক্ষুনি যাব না, আমরা আরেকটু জিনিস দেখে নিই। এই যেটুকু সময় আমি সাদা কাগজের মধ্যে মাটিটাকে রাখবার চেষ্টা করেছি, আমি মাটিটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে গেলাম। এইবার কাগজটাকে আমি তুলে ধরেছি, যেখানে মাটিটা ছিল তেমন কোনো ছাপ পড়েনি, কিন্তু একটা হালকা ডিপ্রেশন মতো তৈরি হয়েছে যে জায়গাটায় মাটিটা ছিল, কিন্তু খুব ভেজা ভেজা লাগছে না। এ চিহ্নিত মাটি যেটা রাস্তার ধার থেকে নেওয়া। বি চিহ্নিত মাটিটাকে আবার আমি মূল যেখান থেকে নিয়েছিলাম মাটিটাকে ঢেলে রাখলাম। এইবার কিন্তু একটু আলোর দিকে পড়লে খুব বোঝা যাচ্ছে যে মাটিটা কোথায় ছিল, ছাপটা দেখা যাচ্ছে খুব পরিষ্কার এবং একটু ভেজা ভেজাও কিন্তু লাগছে। অর্থাৎ আমি আর কিচ্ছু করিনি, শুধু সাদা কাগজে মাটিটা রেখেছিলাম, তার ভিত্তিতেই মাটির ভৌত বৈশিষ্ট্য কীরকম তার ভিত্তিতে একটুখানি বুঝতে পারা যাচ্ছে। এবং একদম শেষে যে সি চিহ্নিত মাটি সেটাকে আমি সি এর জায়গায় ঢেলে দিলাম, এবং এক্ষেত্রেও মাটিটাকে যদি দেখা যায় যে কীরকম ছাপ পড়েছে, যদিও দেখতে পাওয়া যাচ্ছে আমি যে সি চিহ্নিত মাটিটাকে দেখছি যে হ্যাঁ নিশ্চয়ই এর থেকে একটু বেশি আসছে, কিন্তু সি চিহ্নিত মাটিতে এখনও অবধি একটা ছাপ দেখতে পাওয়া যাচ্ছে খুব প্রমিনেন্ট, কিন্তু এখনও জলের ছাপ পড়েনি। মাটিটা কোথায় ছিল সেটা বুঝতে পারা যাচ্ছে, একটা হালকা জলের অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এখন এই এ এবং বি কার মধ্যে জলের অংশ বেশি এইটা এক্ষুনি তুলনা করা খুব সহজ নাও হতে পারে। এইটা হচ্ছে এ চিহ্নিত মাটি, এটা হচ্ছে বি চিহ্নিত মাটি ছিল। আমি আবার এটা এ চিহ্নিত, এটা বি চিহ্নিত, দেখে মনে হচ্ছে বি চিহ্নিত মাটিতে একটু যেন জলের ভাগ বেশি। দেখা যাক,
আমি আবার সি এর জায়গায় সি এর প্লেট রাখলাম, বি এর জায়গায় বি এর প্লেটটি রাখলাম। এখন মাটিতে কি আছে এটা বোঝবার জন্য আমরা আরেকটু কাজ এগোতে পারি। আমার কাছে একটা মেজারিং সিলিন্ডার আছে, আমার কাছে জল আছে। আমি প্রথমেই যেটা করতে পারি যে আচ্ছা, আমার আপাতত মেজারিং সিলিন্ডার দরকার হবে না, কারণ আমার কাছে যে বিকারগুলো আছে তার মধ্যে 200 ml এর মার্ক করা আছে। আরও একটু জিনিস আমি জল মেশাবার আগে দেখে নিতে পারি প্রত্যেকটা মাটিকেই, যে আমি যদি খানিকটা মাটিকেই ছাঁকনিতে তুলে নিই আন্দাজ মতো একই পরিমাণ, তাহলে কি পরিমাণ পদার্থ নিচের দিকে যায়। এই প্রথম আমি সি চিহ্নিত মাটিকে নিলাম, দেখা যাচ্ছে যে আমি যখন মাটিটাকে ছাকার চেষ্টা করছি ছাঁকনিতে, তখন খুব বেশি সহজে এর কণাগুলি নিচের দিকে যাচ্ছে না। এর থেকে এইরকম সিদ্ধান্ত করা খুব কঠিন হবে যে কণাগুলি খুব বড় দেখে যাচ্ছে না। হতে পারে কণাগুলি পরস্পরের গায়ে আটকে থাকতে চাইছে, তার মানে শুধুমাত্র তাদের কণাগুলির সাইজের প্রকৃতির ওপরই সেটা নির্ভর করে আছে, এমনটা নাও হতে পারে। দেখা যাচ্ছে অনেকটা মাটি এর মধ্যে জমে রইল এই অল্প সময়ের মধ্যে, যাকে আমি সহজে নিয়ে যেতে পারলাম না ওই কাগজের মধ্যে। আমি সি থেকে শুরু করেছিলাম, আমি দেখি তো বিয়ের ক্ষেত্রে কি হয়। প্রায় সমপরিমাণ মাটি আমি বিয়ের ক্ষেত্রে নিয়েছি। ও বাবা, একটু দেওয়ার পরেই মাটিগুলো ঝুরঝুর করে চলে গেল নিচের দিকে, অনেক বেশি পরিমাণে সহজেই কণাগুলো নিচে চলে যাচ্ছে। তার মানে এর মধ্যে যে কণাগুলি রয়েছে তারা পরস্পর থেকে একটু বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তার মানে তাদের মধ্যে কোহেসিভ ফোর্সটা কম হতে পারে, সেটা ময়েশ্চার কন্টেন্ট অথবা জৈব পদার্থের উপস্থিতি এখানে একটা কারণ হতে পারে। দেখা যাচ্ছে আমার কাছে রেসিডুয়াল ভলিউমটা অনেক কম। আমি একইভাবে এ চিহ্নিত মাটিকে খানিকটা নিলাম। আচ্ছা, এটাও কিন্তু খুব দ্রুতই যাচ্ছে, যদিও এর কণাগুলি একটু বড়, আমার ছাঁকনি দিয়ে সেটা সহজেই বেরিয়ে যাচ্ছে না। দেখা যাচ্ছে এটা থেকে সবচেয়ে সহজে যাচ্ছে। আমি একটু এই পেপারগুলোর উপর লক্ষ্য করতে বলবো যে আমি যখন ছাঁকনি ব্যবহার করলাম, এ চিহ্নিত ক্ষেত্রে দেখা যাচ্ছে বালুকার পরিমাণ সবচেয়ে বেশি, কণাগুলি নিচের দিকে গেছে ছাঁকনি দিয়ে। বিতে তার থেকে হয়তো একটু কম, আর সিতে খুবই কম গেছে। তার একটা কারণ নিশ্চিতভাবে তার মেশ সাইজ, অর্থাৎ যে দানাগুলি আছে সেই দানাগুলির সাইজটা খুব বড় না, কারণ সবকটাই ছাঁকনি দিয়ে গেছে। কিন্তু তাদের প্রকৃতি, কণাগুলির কি রাসায়নিক প্রকৃতি কীরকম, তার মধ্যে কী ধরনের জৈব পদার্থ আছে, জলের পরিমাণ কী আছে, তার উপরই কিন্তু নির্ভর করলো। এবং লক্ষ্য করা যাচ্ছে এই চিহ্নিত মাটিতে আমার যে রেসিডুয়াল ভলিউমটা অত্যন্ত কম হলো। আচ্ছা, এবার আমরা কাজটাকে একটু এগিয়ে নিয়ে যাব। তো আমি প্রথমেই আমার কাছে এই প্লেটগুলোকে আবার তাদের জায়গায় ফিরিয়ে দিই, ABC, কারণ আমি এখানেই দেখাতে চাইব। আমি কি করলাম, তিনটে বিকারকে নিয়ে চলে এলাম, A, B, C, আর তিনটে বিকারেই আমি 200 ml করে জল নিয়ে নিচ্ছি। এই জলটা ডিস্টিল ওয়াটার হলে সুবিধে হয়, কিন্তু সাধারণ জল দিয়েও এই পরীক্ষা সহজেই করা যেতে পারে। আমি 200 ml জল নিয়ে নিলাম। এইবার আমাকে একটা কাজ করতে হবে। আমার কাছে একটি যন্ত্র আছে, ওজন পরিমাপক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা যায়। এখন ব্যালেন্স 0 দেখাচ্ছে যন্ত্রে। আমি মাটিগুলোকে মাপবার সুবিধার্থে প্রথমে এ চিহ্নিত মাটি তুলে নিলাম 50 গ্রাম।
এই 50 গ্রাম এ স্যাম্পলের মাটিকে আমি 1 নম্বর বিকারে ঢেলে দিলাম। লক্ষ্য করো কি হচ্ছে যে মুহূর্তে আমি বিকারের মধ্যে মাটিটা ঢেলেছি। খুব সুন্দর লক্ষ্য করতে হবে, অনেকগুলো জিনিস উপরে ভেসে ভেসে উঠছে, একটু জলের বুদবুদ যাকে বলে সেইটা তৈরি হচ্ছে, এবং অনেকগুলো জীবদেহ যেন উপরে ভেসে ভেসে উঠছে। এই সুযোগ আমাদের আবার আছে লক্ষ্য করার, খুব নিবিড়ভাবে লক্ষ্য করতে বলবো। এবার আমি বি চিহ্নিত মাটি তারও 50 গ্রাম মেপে নিতে চাইছি। আমি এই ওয়েজিং ব্যালেন্সে অর্থাৎ ওজন পরিমাপক যন্ত্রে আবার বি চিহ্নিত মাটি নিয়েছি। পঞ্চাশ গ্রাম মাটি আমি এই বি চিহ্নিত মাটি নিয়েছি, যেটা উঠোন থেকে নেওয়া আইআইটি ক্যাম্পাসের। আর প্রথমটা এ ছিল রাস্তার ধার থেকে, সেটাকে আমি এই বি বিকারের মধ্যে ঢেলে দিলাম। লক্ষ্য করো কি হচ্ছে, বুদবুদ উঠছে খুব দ্রুত, অসংখ্য বুদবুদ উঠছে, আর কতগুলো মৃত জীবদেহ তার মধ্যে ভেসে উঠছে। গাছের পাতা, পচা পাতা, শুকনো ডাল, কোনোটা বা পিঁপড়ের ডানা, ফড়িংয়ের ডানা, কোনো পতঙ্গের পা, হয়তো খুব ছোট ছোট গ্র্যানিউলার কোনো কোনো পতঙ্গের ডিম, এখনো বুদবুদ উঠছে। এইবার আমি সি চিহ্নিত মাটিকে ওজন করে নেব। এই 50 গ্রাম মাটি এবার আমি সি চিহ্নিত বিকারে ঢালছি। আমি আবারও সবাইকে বলবো, যারা এই ভিডিও লেকচার দেখছো, খেয়াল করো জলের মধ্যে কি পরিবর্তন আসছে। বুদবুদ উঠে গেল অনেকখানি, জলটা একটু ঘুরছে, আর এখানেও দেখতে পাওয়া যাচ্ছে অনেক উদ্ভিদের দেহাংশ আস্তে 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 তার উপর ভেসে উঠছে। এই অবস্থায় আমাদের প্রাথমিক কাজ হতে পারে খুব নিবিড়ভাবে এ বি সি এই তিনটে বিকারকে লক্ষ্য করা। এ চিহ্নিত বিকারে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে এখনও একটু ট্রান্সপারেন্ট ওপরের জলটা, যদিও একে রোটেট করা হয়নি, এটাকে যা সহজ কর্মে এটা বলি গোলানো হয়নি, রোটেটার আমাদের দরকার। বিচিহ্নিত মাটির ক্ষেত্রে দেখছি এখানেও আমরা দেখছি কিছু উদ্ভিদের দেহ, কিছু প্রাণীদের দেহাবশেষ সেগুলো আছে, কিন্তু পরিমাণটা কম, এবং এই জলের রঙটাকে এখনো অবধি একটুখানি হলদেটে দেখাচ্ছে। বিচিহ্নিতর ক্ষেত্রে দেখছি জলটাকে একটু কালচে দেখাচ্ছে, এবং তার মধ্যেও বেশ অনেকটা জীবদেহজাত পদার্থ আছে, অসংখ্য সূক্ষ্ম পাতা, পচা পাতা, গাছের ডাল, প্রাণীদের দেহাংশ, মূলত পতঙ্গ, সেগুলো এর মধ্যে ভাসছে। এই জলটাকে একটু বেশি কালো দেখাচ্ছে, এবং এই জলটাকে আবার একটুখানি কালো কিন্তু একটু বেশি ঘোলাটে দেখাচ্ছে, ট্রান্সপারেন্সি কম জলটার মধ্যে, বুদবুদের পরিমাণটা আছে যথেষ্টই, এবং এখানেও অনেক জীবের দেহ ভাসছে। তোমরা স্বাভাবিকভাবে এটা ধারণা করতে পারছো যে জলে এত বুদবুদ আসছে কোথা থেকে। মাটিটা জলে দেওয়ার পরেই, তার মানে মাটির ভেতরে বাতাস আছে, আর যেই সেই মাটিটাকে জলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, মাটির ভেতরে ওই বাতাস বেরিয়ে সেটা বাইরে আসছে, সেই কারণে ওই বাতাসটা বেরোতে চাইছে, তাই বুদবুদগুলো তৈরি হচ্ছে। ফলে আমরা যাই ভাবি না কেন, যেহেতু আগে আমরা দেখলাম মাটিটা রাখার কারণে কাগজটা ভিজে গেছে, তার মানে মাটিতে জল থাকে, মাটি জলের মধ্যে দিলে তার থেকে বুদবুদ আসছে, তার মানে মাটিতে বাতাস থাকে। হাত দিয়ে দেখতে পাচ্ছি বালুকণা, শিলাক চূর্ণ, খনিজ পদার্থ তার মধ্যে আছে, এবং সেটা ল্যাবরেটরি থেকে টেস্ট করলে দেখা যাবে আরও নানা রকম খনিজ পদার্থ তার মধ্যে আছে। খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে তার ভেতর থেকে উদ্ভিদের পাতা, উদ্ভিদের শিকড়, পতঙ্গদের দেহাবশেষ। তার মানে ইতিমধ্যেই বুঝতে পারা যাচ্ছে যে মাটি খুব অদ্ভুত একটা মিশ্রণ, যার মধ্যে অজৈব উপাদানও যেমন আছে, তেমনি জীব দেহজাত উপাদানও আছে, এবং এইটা টপ সয়েল, তার মানে একেবারে মৃত্তিকার উপরের স্তর থেকে গ্রহণ করা। তাহলে আমাদের মাটি কাকে বলে এটা আলাদা করে মুখস্থ করবার কোনো প্রয়োজন থাকে না, আমরা বুঝতেই পারি যে ভূপৃষ্ঠের উপরিভাগে, পৃথিবীর উপরিভাগে যে অসংখ্য শিলাচূর্ণ, বিভিন্ন তাদের সাইজ,
খনিজ পদার্থের সংমিশ্রণ এবং জীবদেহজাত পদার্থ সেটা ভিন্ন অনুপাতে যে সংমিশ্রণ তৈরি করে এবং যা আসলে প্রাণকে ধারণ করে থাকে, যার উপরে উদ্ভিদ জন্মায়, যার মধ্যে মাইক্রোবস থাকে, যা হচ্ছে আমি এক্ষুনি যে মাটি সংগ্রহ করেছিলাম একটা কেঁচো ছিল, যা অসংখ্য প্রাণীদের বাসস্থান, সর্বোপরি সেই যে বিভিন্ন জীবেদের যে শৃঙ্খল তাকে ব্যবহার করে সেই একই খাদ্য শৃঙ্খলের মধ্যে মানুষও আছে, এই অসংখ্য জীবেদের আশ্রয়স্থল হচ্ছে গিয়ে মাটি বা মৃত্তিকা। তাহলে মৃত্তিকা মানে এরকম শিলাচূর্ণ, অজৈব খনিজ পদার্থ এবং জীবদেহজাত জৈব পদার্থের একটি মিশ্রণ। এখন এই মিশ্রণের প্রকৃতি কীরকম সেটা আমাদের একটু দেখে নিতে হবে। সেটা দেখবার জন্য আমাদের এটা দরকার এই মাধ্যমগুলোকে একটুখানি একটা সলিউশন তৈরি করা। তাহলে আমরা ইতিমধ্যেই 3টে পিএইচ পেপারে স্যাম্পল এ, সয়েল স্যাম্পল এ, সয়েল স্যাম্পল বি, সয়েল স্যাম্পল সি, এই এর যে মৃত্তিকার দ্রবণ তার থেকে 1 ফোঁটা দিয়েছি, বি এর মৃত্তিকার দ্রবণ তার থেকে 1 ফোঁটা দিয়েছি এবং সি এর মৃত্তিকার দ্রবণ তার থেকে পিএইচ পেপারে 1 ফোঁটা করে দিয়েছি। আমরা এখন দেখে নিতে চাইছি যে কি ধরনের বর্ণ এরা প্রদর্শন করছে এবং সেই বর্ণের ভিত্তিতে এদের পিএইচের মান বুঝতে পারবো। আর পিএইচের মান আমাদের বুঝতে সাহায্য করবে যে এই মৃত্তিকার আম্লিকতার প্রকৃতি কী। মৃত্তিকার আম্লিকতা আবার অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেই আলোচনা আমরা একটু পরের অবসরে আসছি। আগে আমরা দেখে নিই যে এদের পিএইচের মানটা কীরকম দাঁড়াচ্ছে। আমি ফার্স্ট স্কেলের ধরেছি 1, 2, 3, 4, 5, 6, না 1 থেকে 6 তো মিলছেই না, 7-এ যেন খানিকটা মিল আছে। আচ্ছা দেখে নিই 8 কি দেখাচ্ছে। এই হচ্ছে 8, 9। আচ্ছা আমার কিন্তু দেখে মনে হচ্ছে যেটা 9-এর কাছে আসছে স্কেলের সঙ্গে। এখানে যা স্কেল দেখাচ্ছে পিএইচটাতে, তাতে 9 থেকে 10-এর কাছাকাছি হচ্ছে গিয়ে এর ভ্যালু আসছে। ঠিক করে বললে 9টাই হচ্ছে একটু যেন অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। ওকে 8 বা 9-এর মাঝখানে এরকম একটা হতে পারে, কিন্তু 8, 9, 10-এর কাছাকাছি আসছে। 7 হচ্ছে নিউট্রাল পিএইচ, 8, 9, 10 হচ্ছে ক্ষারীয়। তার মানে একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি যে এই মৃত্তিকার জলীয় দ্রবণ হচ্ছে গিয়ে ক্ষারীয় প্রকৃতির, মানে এর আম্লিকতার তীব্রতা কম, এটা ক্ষারীয় বৈশিষ্ট্যের। আচ্ছা এবার আমরা দেখি সয়েল স্যাম্পল বিতে কী দাঁড়ায়। আমি বরং যেহেতু 8, 9 এই পাতাটা বেরিয়ে রয়েছে এখান থেকেই শুরু করতে পারি। 10, 9, 10 তো একেবারেই না, ইভেন পিএইচ 9ও বোধহয় নয়, এটা 8 হতে পারে, 8 হতে পারে, বা যেখানে একদম পড়েছে সেটা যদি দেখি, হ্যাঁ এটা 8-এর কাছেই যাচ্ছে। আমরা এবার 7টাও দেখে নিই। খুবই সামান্য পার্থক্যের প্রবণতা, না এটা 7-এ আসছে। তাহলে আমরা এ সয়েল স্যাম্পলটাকে পেলাম 8 আর 8 আর 9-এর মাঝখানে, এবং বি সয়েল স্যাম্পল পেলাম 7। 7 মানে নিউট্রাল, অর্থাৎ এর আম্লিকতার মাত্রা মধ্যম প্রকৃতির। এবার আমরা দেখি যে সি সয়েল স্যাম্পলটাতে কি দাঁড়ালো। এটা একটু কনফিউজিং, যেখানে ওয়াটার ড্রপলেটটা দেওয়া হয়েছিল সেটার একটু একরকম কারেক্টার এসছে এবং তার দুটো পাশে হতে পারে টাইমিংয়ের কারণে একটা হতে পারে, এবং তার যে প্রান্তভাগটা সেখানে একটু অন্যরকম আসছে, কিন্তু নিশ্চিতভাবে এটা 7 থেকে কমের দিকে। আমরা যদি একটুখানি 6টাকে নিচের দিকে রাখি, সেই দিকটাতে দেখতে পাওয়া যাচ্ছে 6-এর একটু কাছে, কিন্তু বাকিটা আবার 7-এর কাছাকাছি দেখাচ্ছে। ওকে, আমরা যদি সয়েল স্যাম্পলগুলো আরও খুব ডিফারেন্ট ভ্যারাইটি জোন থেকে কালেক্ট করতাম, হয়তো আরও খুব সব ডিফারেন্স আসতো পিএইচের মধ্যে, কিন্তু এ সয়েল স্যাম্পল হচ্ছে 8 আর 9-এর মাঝখানে, বি সয়েল স্যাম্পলের পিএইচ হচ্ছে 7 বা নিউট্রাল, তাহলে এ হচ্ছে ক্ষারীয়, বি হচ্ছে গিয়ে নিউট্রাল, আর সি দেখে মনে হচ্ছে 7 বা 7-এর কম, 6-এর দিকে। তার মানে এর আম্লিকতার প্রবণতা, সি সয়েল স্যাম্পলের আম্লিকতার প্রবণতা বেশি। সেটা আমরা আগেও যে অনুধাবন করতে পারছিলাম না তা না, আমরা বুঝতেই পারছিলাম যে জৈব পদার্থের পরিমাণ এর থেকে বি থেকে সি এর মধ্যে অনেকটা বেশি দেখাচ্ছিল। তার মানে হিউমাস জাতীয় পদার্থ বা মৃত জীবদেহের পচনশীল পদার্থ, ডিকেইং ম্যাটার, যেহেতু গাছের তল থেকে নেওয়া, গাছের গোড়া থেকে নেওয়া, গাছের পাতা, গাছে বসবাসকারী অন্যান্য উদ্ভিদ তাদের দেহাবশেষ এবং গাছে বসবাসকারী যে প্রাণীকুল তাদের দেহাবশেষ যে বিয়োজিত পদার্থ, মূলত হিউমাস জাতীয় পদার্থ, সেটা বেশি থাকার কারণেই সি স্যাম্পলের পিএইচ একটু কমের দিকে আছে, অর্থাৎ আম্লিকতার মাত্রা বেশি।
আমরা দেখতে চাইব বর্ণের পার্থক্য বুঝতে পারা যাচ্ছে, খালি চোখে ভৌত বৈশিষ্ট্য আগে আমরা দেখেছি, আমরা দেখব কী ধরনের স্তরায়ন হয়, সেই স্তরায়নটা অ্যাকচুয়ালি আমাদের এই মৃত্তিকার যে ভৌত গঠন সে সম্পর্কে আমাদের আরেকটু বাড়তি স্বচ্ছ ধারণা দিতে পারে। তো আমরা আপাতত এখানে পরীক্ষণের জন্য আধ ঘন্টা অপেক্ষা করে নেব, দেখা যাক কী হয়। তো আধ ঘন্টা মতো আমরা অপেক্ষা করলাম, তার একটু বেশিই হবে। চাইলে তোমরা নিজেরা যদি এই পরীক্ষণ করো, তোমরা আরও বেশি সময় 12 ঘন্টা বা 24 ঘন্টা অপেক্ষা করে দেখতে পারো যে কি দাঁড়ালো। তো স্বাভাবিকভাবেই যখন একটা দ্রবণকে সেটেল করতে অ্যালাউ করা হয়, তখন তার ভেতরে যে পদার্থগুলো দ্রবীভূত অবস্থায় থাকে তাদের স্পেসিফিক গ্র্যাভিটি অনুযায়ী সেটা আস্তে আস্তে সেটেল করতে থাকে। তো আমরা দেখবার চেষ্টা করছিলাম যে এই মূলত যেহেতু একটা ক্যাম্পাসেরই নানা জায়গা থেকে নেওয়া, তো এই লোয়ার গ্যাঞ্জেটিক প্লেনে নিম্ন যে আমাদের গঙ্গা নদীর যে উপত্যকার অঞ্চল গোটা দক্ষিণবঙ্গে, সেখানে বিরাট কোনো পার্থক্য হবে এটা আমরা প্রত্যাশা করছি না। মূলত আমার নিজের ডেটা দেখে মনে হচ্ছে যে এই ABC এই তিনটে দ্রবণেরই একটা স্লাইট একটা কালারের ডিফারেন্স আছে। দেখে মনে হচ্ছে যে এই ফ্লুইডটা যেটা দেখাচ্ছি এটা একটুখানি লাইট এবং হোয়াইটিশ কালার। বিতে যদি আমি এটা যাই সেটা একটুখানি ব্ল্যাকিশ দেখাচ্ছে আর একটু ডগ দেখাচ্ছে, কম্পারেটিভলি হেভিয়ার। আর একদম সিতে যদি চলে যাই সেটাকে আরেকটু হেভিয়ার দেখাচ্ছে। আমি আবার ফিরে আসি এতে, একদম প্রথম বিকারে। তিনটে বিকারেই অ্যাপারেন্টলি দেখে তিনটে স্তর বলে মনে হচ্ছে। একদম নিচে একটা ঘন স্তর দেখতে পাওয়া যাচ্ছে, মাঝখানে জলের একটা প্রায় ইকুয়ালি কনসেন্ট্রেটেড একটা লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে এবং ওপর দিকে একটা থিন লাইট লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমি বিয়ের ক্ষেত্রেও যদি দেখি তাই, একদম নিচে একটা ঘন স্তর, তারপরে মাঝখানে একটা স্তর যেখানকার প্রায় সমসত্বর মতো দেখাচ্ছে এবং একদম ওপরে একটা লেয়ার দেখতে পাওয়া যায়। এটা খুব লাইট লেয়ার, যদি ওপরে লেয়ারটার মধ্যে অনেকগুলো পদার্থ সাসপেন্ডেড অবস্থায় আছে দেখে, মানে মৃত্তিকার দেহ থেকে প্রাপ্ত যে পদার্থগুলো রয়েছে দেখে হয়তো সেটা খুব প্রমিনেন্ট নয়। এবং আমাদের যে স্যাম্পল সেখানেও তাই। তো আসলে প্রত্যাশিত যা ছিল সেটা হচ্ছে আমরা যদি দীর্ঘ সময় অপেক্ষা করি, 4টে স্তর আমাদের দেখতে পাওয়ার কথা। কারণ খুব যে ভারী দানাগুলি, যাদের মেস সাইজ বেশি, যাদের ওজন বেশি, তারা সবচেয়ে নিচে চলে গেছে, সেগুলোকে আমরা মূলত কাকর বলছি। তার উপরেই যে স্তরটা সেটা মূলত হচ্ছে গিয়ে কাকরের থেকে ছোট কিন্তু পলির থেকে বড় যে দানাগুলো, তাদের একটা স্তর, সেটা হচ্ছে মূলত বালির স্তর। এবং তারপরে ওপরের যে স্তরটা থাকে সেটা হচ্ছে বালির থেকে সূক্ষ্ম যে কণাগুলি, যাকে আমরা পলি বলি, তার স্তর। এবং একদম ওপরে হচ্ছে সবচেয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম যে কণা, কাদা বলি আমরা, তার স্তর। কিন্তু হতে পারে এখানে সয়েলগুলো এক একটা জায়গা থেকে এসছে এবং সেখানে কি ধরনের প্রক্রিয়াকরণ হয় সেই জন্য খুব স্পষ্ট করে 4টে স্তর আমরা দেখতে পাচ্ছি না। আমি জানি না যদি 24 ঘন্টা অপেক্ষা করি কি দাঁড়াতে পারে, হয়তো একটা অন্যরকম ফিচার দেখা যেতেও পারে, কিন্তু 3টে স্তর খুব স্পষ্ট, এটা একটা পজিটিভ দিক। এবং এই যে বর্ণের পার্থক্য, কারণ এতে যেহেতু খুব স্বাভাবিক, এটাকে লাইট দেখাচ্ছে এই কারণে, কারণ এর মধ্যে বড় কাকর বা দানার সংখ্যা বেশি, তাই সেগুলো নিচে সেটেল করে গেছে। বালি বা পলি, বালি তবু আছে কিন্তু পলি বা কাদার পরিমাণ কম দেখেই সেই মাঝখানের যে স্তরটা এবং ওপরের যে স্তরটা তাকে ততটা বেশি ঘন দেখাচ্ছে না, তাই একটু ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। বিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে খুব খালি চোখে ARB এর মধ্যে কম্পেয়ার করলে, একটু আমি ARB এর মধ্যে কম্প্যারিজনটা দেখবার কথা বলবো। ARBকে কম্পেয়ার, রাদার ARBকে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব স্পষ্ট নিচের দিকের যে পদার্থগুলো জমে আছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝখানের লেয়ারে বিয়ের ক্ষেত্রে একটু ডার্ক দেখাচ্ছে, কারণ এখানে পলি এবং কাদার পরিমাণটা একটু বেশি আছে। আর একদম যে তৃতীয় জার, সেখানে দেখা যাচ্ছে যে নিচে আছে নিশ্চয়ই ভারী যে কাকরগুলো সেগুলো আছে, কিন্তু মাঝখানটাতে একই সঙ্গে বস্তুত পক্ষে খুব স্পেসিফিক লেয়ার তৈরি না হলেও এখানে একই সঙ্গে পলি এবং কাদা অনেকটা বেশি আছে দেখেই এটাকে আরও একটুখানি ঘন দেখাচ্ছে এবং কাদার কারণে একটুখানি কালচেও দেখাচ্ছে। এবং এর মধ্যে
যেহেতু এটা একদম গাছের গোড়া থেকে নেওয়া, জৈব পদার্থের পরিমাণ একটু বেশি ছিল এবং এর পিএইচটাও কম ছিল, অর্থাৎ আম্লিকতা বেশি ছিল। এর মাঝখানে কাদার পরিমাণটাও কিন্তু বেশি দেখাচ্ছে। আসলে আমরা যেটা আলোচনা করতে চাইলাম এই সময়ের ভেতর থেকে, যে খুব সামান্য কিছু উপাদানকে ব্যবহার করে আমরা আমাদের অঞ্চলের যে মাটি তার ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারি, তার রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা করতে পারি, এবং আমরা পরবর্তী পর্যায়ে যখন এই মাটির অন্য আরও কয়েকটি ভৌত সক্ষমতা বা তার বৈশিষ্ট্য নিয়ে পর্যালোচনা করে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোন ধরনের মৃত্তিকা কী কাজে ব্যবহার হতে পারে। কারণ আমরা জানি যে মৃত্তিকার সঙ্গে চাষবাসের সম্পর্ক খুব গভীরভাবে আছে। মৃত্তিকার ওপর মানুষ নানা রকমের নির্মাণ করে থাকে, সেই কারণে মৃত্তিকার বৈশিষ্ট্য জানা দরকার। আর পৃথিবীতে প্রাণের এই যে ধারা, এই যে জীববৈচিত্র্য, সেটা টিকিয়ে রাখার জন্য মৃত্তিকার ভূমিকা আছে। তো সেই কারণে আমরা এই মৃত্তিকা সম্পর্কে জানবার চেষ্টা করলাম, মাটি সম্পর্কে জানবার চেষ্টা করলাম। তোমরা যারা শুনলে, দেখলে, বোঝবার চেষ্টা করলে, তোমরা নিশ্চয়ই সে নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করবে এবং উৎসাহ বোধ করবে। এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।